সুপ্রিয় দর্শক, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আছেন চ্যানেল আইয়ে আমাদের নিয়মিত আয়োজন রাউন্ড টেবিলে। রাউন্ড টেবিলে আমরা কথা বলে থাকি সমসাময়িক বিষয় নিয়ে এবং সমাধান দেওয়ার চেষ্টা করি। তেমনি একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, ভূমিকম্পের আগে ও পরে। আমরা অনুভূত করেছি গত কালকে এবং আজকেও ভূমিকম্পর খবর, এবং সারা দেশে অন্ততপক্ষে 7 কোটিরও মানুষের বেশি ভূমিকম্প অনুভব করেছে। আর এই ভূমিকম্পের এই সেকেন্ডে আমরা আসলে এটা বুঝে গেছি আমরা কতটুকু নিরাপদ বা অনিরাপদ, আমাদের পরিবারে কতটুকু ঝুঁকি রয়েছে। আজকে এই ঝুঁকি নিয়ে কথা বলবো, দায়িত্ব নিয়ে কথা বলবো, আমরা কি করতে পারি এই প্রসঙ্গে কথা বলবো। সঙ্গত কারণেই এই বিষয়ে বিশেষজ্ঞ 4 জনকে আমরা আজকে চ্যানেল আই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আগে দেখে নিই কে আছেন আজকে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল লতিফ হেলালি, সাবেক প্রকল্প পরিচালক, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ও প্রধান প্রকৌশলী, PLR রাজুক। স্যার, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরও রয়েছেন মোহাম্মদ মঞ্জুর জলিল, বিল্ডিং কেমিস্ট অ্যান্ড কনসালটেন্ট। স্যার, অনেক অনেক স্বাগত। আমাদের সাথে বাম দিক থেকে আরও রয়েছে ডক্টর জিল্লুর রহমান, অধ্যাপক, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ঢাকা ইউনিভার্সিটি। স্যার, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আর সর্বশেষ আমাদের সাথে যাকে পেয়েছি তিনি প্রকৌশলী FR খান, তিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন BTI-তে। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসলে খুব সংবেদনশীল একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি, সঙ্গত কারণেই, কারণ আমরা সকলেই এটি নিয়ে শঙ্কিত। তাই শঙ্কার জায়গা থেকে আমি যদি প্রথমেই ডক্টর জিল্লুল স্যার আপনার কাছ থেকেই জেনে নিতে চাই, এই যে ভূমিকম্প হয়ে গেল, সো এই ভূমিকম্পে আমরা দেখেছি যে এটির মাত্রা আপনারা অরেঞ্জে মার্ক করেছেন, যে এটা মানে হচ্ছে যে এটাতে মানুষের নিহত হওয়ার ঝুঁকি রয়েছে, এবং আমরা দেখেছি যে 10 জন মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং 600-রও বেশি হতাহতের খবর পাওয়া গেছে। তো এই বিষয়টি না আসলে এই ভূমিকম্পের পরিস্থিতি মোকাবেলায় আমরা কতটুকু এগিয়ে রয়েছে এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে জেনে নিতে চাইব। আসলে বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলে আমরা অবস্থিত। কারণ কেন বলি আমরা, এটা হলো এই দুইটা প্লেটের সংযোগস্থলের কাছে আমরা, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। আমরা ইন্ডিয়ান প্লেটের একেবারে ধার প্রান্তে আছি, মানে উত্তর পূর্ব ধার প্রান্তে। তো এখানে অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ভূমিকম্পের ইতিহাস যতদিন পর্যন্ত আমরা এখন আছে আমাদের কাছে, এখানে দেখা গেছে এই ভূখণ্ডে বাংলাদেশের এখন যে টেরিটরি, এই ভূখণ্ড এবং তার আশেপাশে বড় ধরনের ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও রেকর্ডেড আছে। তো এইখানে ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক। এরকমই একটি ভূমিকম্প গতকাল 5.7 ম্যাগনিটিউডের একটা ভূমিকম্প আমাদের এই যে নরসিংদীতে শীতলক্ষা নদীর পারে এটার ইপিসেন্টারটা দেখিয়েছে। একটা ভূমিকম্প হয়েছে। এখানে আরও ভূমিকম্প হয়েছে, কিন্তু এটা গত 30-40 বছর, আমার বয়স যেই বয়সে 40-50 বছরে এই ধরনের ইন্টেন্সিটির ভূমিকম্প কিন্তু আমরা দেখি নাই। এটা সর্বোচ্চ মোটামুটি ইন্টেন্সিটি ঢাকা শহরের জন্য। এখানে সবাই মোটামুটি এই ভূমিকম্পের ইন্টেন্সিটিটা মানে সবাই ফিল করেছে, এবং এই যে ইন্টেন্সিটি পরিমাপের যে একক, এটা ঢাকা শহরে ছিল প্রায় 5, এবং কোনো জায়গায় এটা 6ও অতিক্রম করেছে। 6 অতিক্রম করা মানে এটা সেলফ থেকে আসবাবপত্র পড়ে যাবে, বিভিন্ন মানে দুর্বল বিল্ডিংয়ে ফাটলের সৃষ্টি হবে, 2-একটা বিল্ডিং হেরে যেতে পারে এগুলো। আর যেই সোর্স ছিল, ওই সোর্সে কিন্তু এটার ইন্টেন্সিটি 6 ছিল, এখানে মাটিতে ফাটল দেখা দিয়েছে। তো এই যে এই ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্প থেকে আমরা বুঝলাম যে এই অনেক দিন যাবৎ ভূমিকম্প হয় না, এই জন্য আমাদের এই এক্সপিরিয়েন্সটা নাই। এই জন্য আমরা সবাই কিন্তু একটা এক্সট্রা মানে আতঙ্কিত ছিলাম। আমি নিজেও আতঙ্কিত, মানে আমিও নিজেও তো ফিল করি না। তো এই জন্য যদি আমার ঘন ঘন হতো এই ধরনের ছোট ভূমিকম্প, যদি এটা মাঝারি টাইপের একটা ভূমিকম্প যদি ঘন ঘন হতো, তাহলে আমার এক্সপিরিয়েন্স থাকতো, তাহলে আতঙ্কটা কম হতো। এখন এই ভূমিকম্পে যদি এত আতঙ্ক হয়, এবং এই যে আতঙ্কিত হয়ে অনেক লোক আহত হলো, এবং আমাদের প্রস্তুতিও অতটা নাই, এবং আহত হলো যে যদি 7 ম্যাগনিটিউডের বা 6.5 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়, কী ধরনের আতঙ্ক আমাদের হবে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হবে, এটা আমাদের কিন্তু আমরা অলরেডি 2টা স্টাডি করেছি। এটা 1909 সালে
কম্প্রিহেন্সিভ ডিজাস্টার প্রোগ্রামের মাধ্যমে একটা 7 ম্যাগনিটিউডের সিনারিও আর্থকোয়েক করে দেখেছি যে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ঝুঁকিটা। তারপরে যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের মাধ্যমে রাজুক এই রিসেন্টলি একটা স্টাডি করেছে, এখানে আরও ডিটেল স্টাডি করা হয়েছে, মানে কত লক্ষ বিল্ডিং ঢাকা শহরে আছে এবং এই বিল্ডিংগুলোর কী অবস্থা এবং বিল্ডিংগুলো কী হবে একটা 7 থেকে 7.5 ম্যাগনিটিউডের আর্থকোয়েক যদি ঢাকা শহরের আশেপাশে হয়। তো এই ঝুঁকিটা আমাদের আছে, আমরা কিন্তু স্টাডি অলরেডি করেছি। এখন হলো এই ঝুঁকি কমানোর জন্য আমার ব্যবস্থাগুলো নিতে হবে। এই ব্যবস্থাগুলো এখনও আমরা নিচ্ছি না, এখনও নেওয়ার মতো পরিস্থিতি আমি দেখতেছি না, এটাই হলো সমস্যা। জি স্যার, আবার আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে ডক্টর আব্দুল লতিফ হেলালি স্যার আপনার কাছে চলে যেতে চাইবো। এই ভূমিকম্পের পরে এই আর্থকোয়েক রিস্ক রিডাকশন নিয়ে আসলে আপনারা কি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আমি আমার শ্রদ্ধেয় স্যার, আমি ঢাকা ইউনিভার্সিটি স্যারের একজন ছাত্র, ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স করছি আমি। স্যারের ওই স্যারের আর্থকোয়েক নিয়ে বললো, ওর পরে থেকে আসলে আমি বলবো বাংলাদেশ সরকার এই আর্থকোয়েকের এই পরিস্থিতিটা চিন্তা ভাবনা করেই আপনার 2011 সালে আপনার ওয়ার্ল্ড ব্যাংকে তাদের রিকোয়েস্ট করে যে আমাদের আর্থকোয়েক ডিজাস্টার নিয়ে আপনারা একটু স্টাডি করেন, কাজ করেন। পরে সেই অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লাগায়, ইএমআই আর্থকোয়েক অ্যান্ড মেগা সিটি ইনিশিয়েটিভস, এবং তারা 2টা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট বাস্তবায়ন করে। একটা ছিল বাংলাদেশ আরবান আর্থকোয়েক রেজিলিয়েন্স 1 অ্যান্ড বাংলাদেশ আরবান আর্থকোয়েক রেজিলিয়েন্স প্রজেক্ট 2। ওইটার সাথে আমাদের সিনিয়র প্রফেসর, ন্যাশনাল প্রফেসর জামিল চৌধুরী স্যার সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন। এবং ওইটা 46টা স্টেক হোল্ডার মিটিং হয়, 6টা সায়েন্টিফিক কমিটি মিটিং হয়, 6টা অ্যাডভাইজারি কমিটি মিটিং হয়। এবং ওই 2টা প্রজেক্টের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের ফাইন্ডিংস অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক ইনভেস্টমেন্ট প্রজেক্ট দেয়, অর্থাৎ প্রায় $173 মিলিয়ন, প্রায় 1500 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করে। এবং সেটা মেনলি 3টা ডিপার্টমেন্ট, একটা রাজুক আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক পার্ট, তারপরে ছিল আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ডিএনসিসি পার্ট, ডিএনসিসির সাথে ছিল ডিএসসিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সিলেট সিটি কর্পোরেশন, এবং আরেকটা ছিল ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রাজুক পার্টটা মেইনলি ছিল ভূমিকম্পের আগের মেইনলি কাজগুলি, এবং সিটি কর্পোরেশন ছিল তাদের প্রিপারেডনেসের, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রিপারেশনের জন্য ফায়ার সার্ভিসকে বিভিন্ন যন্ত্রপাতি প্রকিউরমেন্ট করে দেওয়া, এবং ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল ট্রেনিং প্রোগ্রাম ছিল তাদের। আমাদের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক পার্টে আমরা 6টা কম্পোনেন্ট নিয়ে কাজ করছি। একটা হলো বিল্ডিংয়ের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ক্রিটিক্যাল অ্যান্ড এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচারস লাইক স্কুল, কলেজ, হসপিটাল। এরকম আমরা এই প্যাকেজের আন্ডারে আমরা টার্কিশ কনসালটেন্ট ছিল, টার্কিশ এবং ইরানি কনসালটেন্ট ছিল, তারা 3252টা বিল্ডিং অ্যাসেসমেন্টের করে, মেনলি স্কুল, কলেজ, হসপিটাল। এবং ওই 3252টা বিল্ডিংয়ের মধ্যে আমাদের র্যাপিড ভিজুয়াল অ্যাসেসমেন্ট হয় 3252টা, তারপর ওখান থেকে 579টা হয় প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, তারপর ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয় আমাদের 200 বিল্ডিংয়ের মতো। এই স্টাডির পরে আমাদের 187টা বিল্ডিং তারা কম ঝুঁকিপূর্ণ রেট্রোফিটিং করার সাজেশন দিছে এবং ডিজাইন ড্রয়িং করে দিছে, এবং প্রায় 42টা বিল্ডিং ভাঙ্গার সুপারিশ দিছে, মেনলি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির হোস্টেল, এই ধরনের স্ট্রাকচার। তা আমাদের এই কাজগুলি আমরা স্টাডি করে রাখছি, আমরা রাজুকের মাধ্যমে তাদের জানিয়েও দেওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি আর ভাঙ্গার কাজ কোনো কাজ হয়নি, আর রেট্রোফিটিং তো হয়ই নাই। পরবর্তীতে আরেকটা কম্পোনেন্ট ছিল ডেভেলপমেন্ট অফ এ রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান, অর্থাৎ সারা ঢাকা শহর সয়েল টেস্টিং করে, 5 রকমের সয়েল টেস্টিং করে আমাদের একটা রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান দাঁড় করাইছে, যেটার মধ্যে ডেভেলপমেন্ট বয়কট, অর্থাৎ একটা পার্সেন্টেজ 1.5% ডেভেলপ করাই যাবে না, বয়কট করতে হবে। তারপরে আমাদের আছে ডেভেলপমেন্ট কন্ট্রোল, ডেভেলপমেন্ট লিমিট, তারপর আছে ডেভেলপমেন্ট প্রসপারিটি, অর্থাৎ কোন এলাকায় বিল্ডিংগুলি করা যাবে। এই ম্যাপ তারা করে দিয়েছে। এই ম্যাপটা ড্যাপের উপরে সুপার ইম্পোজ হয়ে ইন্টিগ্রেট হইলে তখন এইটা ফাংশন করবে, কিন্তু এটা এখন পর্যন্ত ড্যাপের সাথে ইন্টিগ্রেট হয় নাই আর কি। আর তারপরে আমাদের ছিল
একটা সফটওয়্যার তৈরি করছি প্ল্যান পাসের জন্য, ইসিপিএস, ইলেকট্রনিক পারমিট সিস্টেম, এটা সাকসেসফুলি রানিং করতেছে রাজুকে। তারপরে 4 নম্বর ছিল আমাদের বিএনবিসি, ন্যাশনাল বিল্ডিং কোড এনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আমরা আমাদের কনসালটেন্সি ছিল আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল, তারা 62টা রিকমেন্ডেশন দিয়ে গেছে। এই রিকমেন্ডেশনও প্রক্রিয়াধীন আছে, এখনো কোনো আসলে আমরা দেখলাম যে আসলে অনেক কিছু প্রক্রিয়াধীন আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হয়নি। স্যার আপনার কাছে আরেকটা কম্পোনেন্ট ছিল আমাদের প্রফেশনাল রেজিস্ট্রেশন প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। এইটার আলোকে আমরা 1200 স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ট্রেন করাই এবং যেখান থেকে রিটেন পরীক্ষার মাধ্যমে 124 জনকে আমরা এসিন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সিলেক্ট করা হয় বুয়েটে 2 দিন পরীক্ষার মাধ্যমে। এই কোম্পানি করা হয়েছে কিন্তু ফিল্ড লেভেলে আমাদের এখনও আসা নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটু এফআর খান স্যার আপনার কাছে চলে যেতে চাইবো। আপনি বিটিআইতে আছেন এবং আপনি প্রকৌশলী হিসেবে রয়েছেন, একটা বড় অভিজ্ঞতা আপনার রয়েছে। এই অভিজ্ঞতার আলোকেই আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে এই যে আমরা বলছি সেফটি ম্যানেজমেন্ট বা সেফটি নিয়ে বা আপনার এই ভূমিকম্প বা বিভিন্ন দুর্যোগ নিয়ে যে আমাদের সেফটি কনসার্ন হতে হবে, তো এই বিল্ডার্স অ্যাসোসিয়েশনস বলেন বা যারা বিল্ডিং এবং টেকনোলজির সাথে সম্পৃক্ত রয়েছে তাদের আসলে পরবর্তী পদক্ষেপ কী? বা আমরা যদি গতকালকের ভূমিকম্পের কথাই চিন্তা করি, আপনারা আসলে কি চিন্তা করছেন বা ফিউচার আপনারা কিভাবে দেখছেন? এতক্ষণ যা শুনলাম ডক্টর জিল্লুর এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে, আমরা একাডেমিক কাজ অনেক করেছি, এখন সেটা উনি নিজেও বলেছেন এবং আমরা সবাই জানি যে সব কিছুতে আমাদের একটা ইন্ডাস্ট্রি একাডেমি, এই যে কোঅপারেশনটা, এখানে গিয়ে একটা গ্যাপ পড়ে যায়। ডক্টর জামিলুর রেজা চৌধুরী যখন জীবিত ছিলেন তখন আমরা ওনার গাইডেন্সে একটা আর্থকুইক রেজিস্ট্যান্ট রিসার্চ করি 2 বছরের জন্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি যেহেতু এটা আমাদের প্রাইভেটলি ফান্ডেড প্রজেক্ট। তো আমাদের বিটিআর কথা যদি ধরেন, সব বিল্ডিংয়ে ওটা কলম জ্যাকেটিং করে এটা এক স্কেল বানানো, কিন্তু লগারিদমের এক স্কেল, মানে 100 গুণ বেশি। সো এটা 7 থেকে এটা 8-এ চলে গেছে, যদিও আমরা 7 বলি এখনো। আমার খুব সিম্পল কথা, আমি একটু সিম্পলভাবে বলি আর কি দর্শকদের বোঝার জন্য, বিকজ আমার দর্শকরাই তো আমাদের বাড়িতে থাকেন। ভূমিকম্প ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, এটা সম্বন্ধে যেরকম জানা দরকার, বাট ঠিক আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে 40 বছর উনি দেখেন নাই কিংবা আমরা কেউ দেখি নাই, এরকম যে আসবে এটাও জানতাম না, এর থেকে বেশিও আসতে পারে, আল্লাহ মাফ করুক। তখন কি করতে হবে সেটার জন্য আমরা আমাদের ক্লায়েন্টদের একটা সর্ট অফ ড্রিল করাই, অ্যান্ড জিনিসগুলি খুবই সিম্পল। কিন্তু আপনি ধরেন শুয়ে আছেন, আপনি যদি উঠতে পারেন উঠবেন, না উঠতে পারলে শুয়েই থাকবেন, খাটে পারলে আর কি বেডের নিচে চলে যাবেন। শুনতে খুব অবাক মনে হবে যে খাটের নিচে লুকিয়েছে, বা দ্যাট ইজ দ্য মোস্ট সেফেস্ট, বিকজ আপনার ফ্যান কিংবা উপরে প্লাস্টার, স্ট্রাকচারাল ফেলিয়ার না কিন্তু নন স্ট্রাকচারাল ফেলিয়ার থেকে কিন্তু মানুষ বেশি ইনজিওর্ড এবং মারা যায়। কালকেও কিন্তু নন স্ট্রাকচারাল ফেলিয়ার থেকেই হয়েছে। তারপরে হচ্ছে ডাইনিং টেবিল ইজ দ্য মোস্ট এফেক্টিভ জায়গা, যেটা নিচে গেলে পরে এবং অনেকজন একসঙ্গে হতে পারে, অ্যাটলিস্ট কয়েক সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য হলে যেতে পারে। এটা হলো ডুজের ভিতরে। নন ডুজের ভিতরে যেটা আছে সেটা হলো ডু নট ইউজ দ্য লিফট। এখন অবশ্য ওই লিফট চলে আসছে বাই দ্য ওয়ে, যে ভূমিকম্প হলে পরও লিফট ক্যান সাস্টেইন, তো সেটা পরে আসবো আবার। তবে স্টেয়ার কেস কিংবা লিফট ইউজ না করা, এক্সপেক্ট ফর একেবারে যে দোতলায় থাকে তার কথা আলাদা, কিংবা যে একতলা বিল্ডিংয়ের নিচে থাকে। ফরচুনেটলি আমি দোতলায় থাকি, তাও আমি নামি নাই। কিন্তু এর পর যেটা আসছে যে কাম থাকা এবং শান্ত হয়ে, যদি ডেভেলপড কোনো কোম্পানির ডেভেলপার হয়ে থাকে তাদের খবর দিয়ে, কিংবা একাডেমিক যারা আছে তাদের খবর দিয়ে কোথায় কোথায় কী ড্যামেজ হয়েছে সেগুলি দেখানো, এবং সেগুলিকে রিয়েলি এই আর্থকুইক থেকে হয়েছে, সেগুলি কি ফার্দার ট্রিটমেন্টের দরকার আছে, রিপেয়ারমেন্টের, সেগুলি কি পুরোপুরি রেট্রোফিট বলতে মিন করে ওটাকে আরও বিফিং আপ করা, মানে আরও শক্ত করা। এবং একদম এক্সট্রিম কেসে এরকমও হতে পারে, আল্লাহ মাফ করুক, যে ওই স্ট্রাকচারকে আর কাজে লাগানো যাবে না। আমি একটা জিনিস এর আগে রেকমেন্ড করেছিলাম যে অ্যাকচুয়ালি বিল্ডিংগুলি এখন এই জন্য ইনশিওর্ড হওয়া উচিত। ইন্স্যুরেন্স থাকলে পরে এই ধরনের ধরেন 10 জন থাকে একটা অ্যাপার্টমেন্টে, বিল্ডিংটা আর
নন রিপেয়ারেবল, রিপেয়ার করার মতো অবস্থা নেই। তার মানে তো আপনার ওই জমিটুক ছাড়া আর কিছু নেই, এখন আপনার ওই পয়সাও নাই 10 জন মিলে করে আবার 5 কোটি টাকা দিয়ে ওটাকে বানানো। সো একটা ইন্স্যুরেন্স যদি করে রাখা যায়, ইন্স্যুরেন্স লোকদের বললে পরে কিন্তু দে উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড গুড ডিল ক্যান বি মেড অফ। সেটা আমি ফিনান্সিয়াল সাইডে বলছি। অন দ্য আদার হ্যান্ড পাবলিক সেফটির জন্য যেটা, এই যে রাস্তায় গিয়ে দাঁড়ায়, এটাও কিন্তু ভুল আসলে। আপনার রাস্তায় ইলেকট্রিক লাইন মোস্ট ডেঞ্জারাস, আগুন লাগা রাস্তায় মোস্ট ডেঞ্জারাস, ইভেন ফর দ্যাট ম্যাটার আপনার এই যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে, এটা বাড্ডা এলাকায় কালকে যেটা হয়েছে আর কি, নিজেরা ধাক্কাধাক্কি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিংবা করতে গিয়ে কিংবা নার্ভাস হয়ে গিয়ে, আমাদের অফিসের একজন হয়েছে নার্ভাস হয়ে বাচ্চার উপরে পড়ে গেছে, বাচ্চাকেই সেভ করতে গিয়ে। তো এটা একমাত্র ড্রিলের মাধ্যমে করলে হয় কি, ধরেন আপনার 6 মাসে একবার ড্রিল করলেই হয়, মানুষের অভ্যাসটা হয়ে যায়। আমি জাপানে মাস্টার্স করেছি, এই ধরনের ভূমিকম্প ইজ অ্যাবসলিউটলি কমন। হ্যাঁ, আমরা যেটাকে কালকে এত ভয়ে আছি, ভয়ে থাকাটা অসুবিধা কিছু না, বাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। সো এই ড্রিল করে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, তখন আমাদের ওই ভুলটা আর হবে না। ইনস্ট্যান্টলি কিন্তু সবসময় ওই ভুলটাই হয় যে আমি নিচে নেমে যাব, কিংবা আমি ছাদে থাকলে পরে ইটস লিটল ডিফিকাল্ট, বিকজ আপনি যিনি টপ ফ্লোরে আছেন 14 তলার উপরে, উনি তো নিচেও নামতে পারবেন না। অ্যান্ড ছাদ তো ড্রিফট সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে বেশি মাথাটা ডলে ছাদে। সো আল্লাহ না করুক, ইফ দ্য টোটাল বিল্ডিং কলাপসেস অর টিলস, তাহলে কিন্তু ওনার রিস্ক সবচেয়ে বেশি। সো ওনার জায়গায় ওই যেটা বললাম, থাকাটাই একমাত্র সেফ জায়গা বলে রেকমেন্ড করা হয়। তো এর উপরে আমরা আরও সেমিনার করছি, উই আর ডুইং জয়েন্ট ভেঞ্চার সেমিনার্স একসঙ্গে করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করছি, আগামী 25 তারিখে একটা, এবং আরও আমাদের অফিসেও কয়েকটা করবো, অন্যান্য কোম্পানিও করবে আই এম শিওর। এবং ফাইনালি আমি যেটা বলবো, মানে আপনার এই পর্বের উত্তরে, যে ফলোয়িং দ্য কোড, ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে, উইচ ইজ প্রিটি গুড। হ্যাঁ, আমি অনেক দিন ধরে ডিজাইন করে আসছি, তো আগে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটে করছিল, এখন ন্যাশনাল বিল্ডিং কোড করা হয়েছে। ওইটা যদি মেনে চলা হয় ইন ডিজাইন অ্যান্ড ইন কনস্ট্রাকশন, ভেরি ইম্পর্টেন্ট, ইন ডিজাইন অ্যান্ড ইন কনস্ট্রাকশন। আমার বয়স কিন্তু এখন 70-র উপরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এখনও প্রতি সপ্তাহে 4টা সাইট ভিজিট করি, বিকজ আই ক্যানট ডেলিগেট ইট। আমাদের সব বিল্ডিং 10-15 তলা, আই ক্যানট ডেলিগেট ইট, ওই শান্তিতে আমি ঘুমাতে পারবো না। এবং আমাদের সিনিয়র যারা আছেন তারাও করেন, আমি শিওর অন্য কোম্পানি যারা আছে তারাও করেন, বিকজ ওখানে ছোটো ছোটো ডিটেল আছে, এমনি মনে হয় যে কিছু হবে না, আপনার একটা রড সোজা থাকলেই বাকি আর হুক করলেই বাকি, বাট দ্যাট হুকিং রিয়েলি হোল্ডস ইউর কলম। সো ফলোয়িং দ্য বিল্ডিং কোড ইন কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন, অ্যান্ড ওইটার ভিতরে ওইটাও বলা আছে কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা পার্টও আছে। আর উনি যেগুলি বললেন যে আফটার ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা জিনিস আমি ওনার কাছে মানে জানতে চাই, পরে হয়তো বলবেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিংবা ডক্টর জিলুরের কাছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে ডাটাবেস করার কথা ছিল, যে হয়ে গেলে পরে চাপা পড়ে গেলে তখন বের হওয়াটা, ওইটাই তো হলো আসল খারাপ সময়। সেটা সম্বন্ধে আমার জানা মতে ওরকম কিছু করা হয়। ওই বিষয়ে আরও আসবো, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি মোহাম্মদ মঞ্জুর জলিল, আপনি বিল্ডিং কেমিস্ট অ্যান্ড কনসালটেন্ট হিসেবে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এইটির আলোকে জানতে চাইব, যেরকমটি এফার খান স্যার বললেন যে শুধুমাত্র যে বিল্ডিংয়ের ডিজাইন তা না, অবশ্যই অবকাঠামোর সাথে কনস্ট্রাকশনস, র ম্যাটেরিয়ালসগুলো জড়িত রয়েছে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে কতটুকু কমপ্লায়েন্স হতে হবে র ম্যাটেরিয়ালসগুলো, একটু যদি শুনে নিই আপনার কাছে। জি, ধন্যবাদ। আমাদের লাগ ভালো যে আমাদের বিল্ডিং কোড এসছে বিএনবিসি, অ্যান্ড দেন স্যারদের কাছে যেটা শুনলাম যে আর্থকুয়েক নিয়েও অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন এলাকায় কোন বিল্ডিং করব। যেমন পাহাড়ি এলাকার বিল্ডিং আমরা যেভাবে আরসিসি করছে, আসলে এটা তো অনেক দেশে করে না, এবং অল্টারনেট যা আছে এটাও আমরা জানি না। আমরা যেহেতু টেকনোলজি অ্যান্ড ম্যাটেরিয়াল প্রোভাইডার, আমরা আর্থকুয়েকের বিকল্প বা আর্থকুয়েক মিটিগেট করতে সুবিধা সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে পারা যেতে পারে। আর যেটা তৈরি হয়ে আছে, স্যার যেটা বললেন যে বিএনবিসি আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না ঠিকভাবে, আমার ওয়ার্কম্যানশিপ বা আসে না, তো ওগুলো আপনার আমাদের কিছু কানেকশন পয়েন্টস অ্যান্ড জয়েন্টস আছে বিল্ডিংয়ে। স্যার যেটা ওনারাও তো আলোচনা যে আমাদের স্ট্রাকচার ফেল করে না, বাইরে ফেল করে,
তো বাইরে ফেল করলে হয় কি আপনার সারফেস লেভেলে যেগুলো থাকে আমরা খুব হার্ড মেটেরিয়াল ইউজ করি, তো এগুলো অল্টারনেট আছে এবং অল্টারনেট ম্যাটেরিয়ালগুলো ইউজ করলে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করলে একটা বিল্ডিংয়ের আপনার স্ট্রেংথ যেটা একটা টেনসাইল স্ট্রেংথও বেড়ে যায়, আবার আপনার ইয়েও হয়ে যায়, আপনার কম্প্রেসিভ স্ট্রেংথও বাড়ে। তো এবং অল্টারনেট একটা হলো এক্সিস্টিংয়ে করা যায়, আরেকটা হলো আমার নতুন করব সেটা, আর দ্বিতীয় হলো যে আমি যে আমার যে ডিজাস্টারটা হলো আমি যখন আমাদের জনতা সবাইকে আমরা যদি সাকসেসফুলি বের করে আনতে পারি তারপর তো ওই স্ট্রাকচার কিছু একটা করতে হবে। তো করার সময় আসলে এখন আমাদের দেশে যেটা প্রচলিত কংক্রিটিং করা, সিমেন্টিং করা, টাইলিং করা, অ্যাকচুয়ালি এটা অনেক বিকল্প আছে, অনেক দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া যায় এবং অনেক দ্রুত বিল্ডিংয়ের অনেক বেশি লাইফ দেওয়া যায়। যেমন স্যার যেটা বলছেন যে রেট্রোফিটিং আমরা করি, কিন্তু কেমিক্যাল রেট্রোফিটিং করি না। আমরা হেরিটেজ বিল্ডিংগুলোতে কাজ করছি কিন্তু ওখানে কেমিক্যাল লাগাতে দেই না, মানে এটা কিন্তু মডার্ন ওয়ার্ল্ডের সঙ্গে জাস্ট আপনার একটা মানে ইটস এ কন্ট্রাডিক্টরি থিং, কনফ্লিক্টিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি। এবং এই ধরনের মেটেরিয়ালগুলো যদি আমরা চেঞ্জ করি এবং আমাদের বিল্ডিং রিপেয়ার কোড যদি আমরা করতে পারি, যে বিল্ডিং আমি বানালাম বিএনবিসি হয়েছে আর পরবর্তী ধাপ আমার বিল্ডিং রিপেয়ার কোডগুলো, তখন আমাদেরকে স্যার যেটা দেখছেন যে আরও আমরা শক্ত পাবো, মানে শক্তিশালী স্ট্রাকচার পাবো, বিল্ডিং পাবো এবং আমাদের মেনটেন্সও সুবিধা হয়ে যাবে। মানে নিউ টেকনোলজি তো অনেক কিছু আনে, একটা বেনিফিট আনে না, দ্যাট গিভ মাল্টিপল অফ বেনিফিট। সো ওগুলো আছে, ম্যাটেরিয়ালস আর দেয়ার। গত 70 বছর ধরে ইউরোপে একচেটিয়া করছে, মানে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সো রেজাল্টস আর গুড, এটুকু বলতে পারি। বাংলাদেশেও আমরা প্রাইভেট লেভেল করছি, কিন্তু এখনও যে ইনস্টিটিউশনাল লেভেলের আমাদের কোনো সাপোর্ট পাই না। সেটা আপনি বলতে পারেন পিডাব্লিউডি হতে পারে, ওনাদের ডিআইটি হতে পারে, দেন বুয়েট হতে পারে, অনেকে আছে। আমরা বেঁচে আছি প্রাইভেট লেভেলের জন্য আর কি, যে ওনাদেরকে বোঝানো যায় অ্যান্ড দ্যাট থিংস গেটস ডান ভেরি ইজিলি, খুব দ্রুত হয়ে যায়। আর এখানে আপনার অনেক আমলাতান্ত্রিক জিনিসের জন্য হচ্ছে না আর কি। ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে একটু ডক্টর আব্দুল লতিফ হেলালি, প্রধান প্রকৌশলী পিএলআর, সাবেক প্রকল্প পরিচালক, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো, আমরা আসলে অনেকক্ষণ দেখলাম, অনেক পুরো কনভারসেশনে আমরা যেটা পেলাম যে হচ্ছে এই যে আর্থকোয়েক রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক কাজের অগ্রগতি হয়েছে, কিন্তু সেটি আলটিমেটলি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। তো আসলে আমরা যেটা দেখেছি পুরান ঢাকা বা এরকম অনেক জায়গায় কিন্তু, বা বড় ইভেন অনেক ভালো জায়গায়ও কিন্তু বিল্ডিংয়ে ক্র্যাক হয়ে গেছে। তো আসলে এই যে আপনারা যখন বড় বড় ভবন নির্মাণের পারমিশন দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এই জায়গাটুকু কতটুকু আইডেন্টিফাই করা হয় বা এই জায়গাতে কতটুকু জোর দিয়ে কাজগুলো পাশ করানো হয়, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। 1970 সালে পেরু আর্থকুয়েকে 70,000 লোক মারা যায় এবং 2007 সালে একই মাত্রা আর্থকুয়েকে 5,000-এর নিচে লোক মারা যায় এবং 2010 সালে হাইতি আর্থকুয়েকে কম বেশি 2.5 লক্ষ লোক মারা যায় এবং একই মাত্রা এর থেকে 500 গুণ বেশি শক্তিশালী আর্থকুয়েক চিলিতে ঘটে, সেখানে 500-এর কম লোক মারা যায় এবং 1995-এ কুবে আর্থকুয়েকে 6,500 লোক মারা যায়, কিন্তু সেখানে আরও অনেক বেশি লোক মারা যাওয়ার কথা, মানে পসিবিলিটি ছিল, কিন্তু তাদের প্রস্তুতির কারণে, তাদের প্রিপেয়ারনেসের কারণে এই আর্থকুয়েকের রিস্কটা তারা কমিয়ে নিয়ে আসতে পারছে। একইভাবে আপনার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যেমন জাপানের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং সিসমোলজি, আমেরিকান পিআর, ইন্দোনেশিয়ার পুস্কিম, নেপালের এনসেট, আমাদের টার্কির ইসমির প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্ট ইনস্টিটিউশনের মাধ্যমে তারা তাদের আর্থকুয়েক রিস্কটা অনেকাংশে কমে নিয়ে আসছে আর কি। আমাদের আমি যেগুলো বলছি যে আর্থকুয়েক ডিজাস্টার রিস্ক রিডাকশন, যে কটা এক্সাম্পল উদাহরণ করছি, বিল্ডিং অ্যাসেসমেন্ট করছি, এই কটা বিল্ডিং ভেঙে ফেলতে হবে বেশি ঝুঁকিপূর্ণ, এই কটা বিল্ডিং রেট্রোফিটিং করতে হবে, কিন্তু সেই কাজগুলি না করলে তো কিন্তু আর্থকুয়েক রিস্কটা কমতেছে না। 2 নম্বরে বলছিলাম রিক্সেন্সিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। এই রিক্সেন্সিভ ল্যান্ড ইউজ প্ল্যানটা আমার ড্যাপের উপরে সন্নিবেশিত হবে, ওইটা তখন রিক্সেন্সিভ ল্যান্ড ইউজ প্ল্যান ওইটা অনুযায়ী সারপত্র নিবে, ওইটা অনুযায়ী কাজ চলবে, তখনও আর্থকুয়েক রিস্কটা কমে আসবে। তারপরে ট্রেনিং করাইছি ইঞ্জিনিয়ারদের, ওই ট্রেন্ড ইঞ্জিনিয়াররা যখন আমাদের ডেভেলপাররা কাজে লাগাইবে তখন ওই আর্থকুয়েক রিস্কটা কমে আসবে। একইভাবে বিএনবিসি এনফোর্সমেন্ট আমাদের ফারুক ভাই ওইটার সাথে কাজ করছে, আমাদের ডক্টর ঘুট ছিল ওইটার টিম লিডার। এনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন 5টি রিকমেন্ডেশন তারা দিয়ে গেছে, এইগুলোও যদি কাজ করা হয় ডিজাস্টার রিস্কটা কমে আসবে আর কি। আপনার ঝুঁকিপূর্ণ বিল্ডিং আমাদের 80%-এর বেশি বিল্ডিং আমাদের ইঞ্জিনিয়ারের টাচই নাই, এইগুলা রাজমিস্ত্রি রোড মিস্ত্রি এই বিল্ডিং করে ফেলছে,
সেইগুলো তো আসলে এখানে কিন্তু আপনি যেটা জনসচেতনতাটা বলছেন আসলে অনেক গুরুত্বপূর্ণ। হাই রাইজ বিল্ডিং ডেভেলপাররা যারা করতেছে সেগুলো তো সমস্যা নাই। জি, এখানে properly একটা রেগুলেশনটা মেইনটেইন করে করা হচ্ছে। আর্থকুয়েক জি, জি। ফোর্সকে কনসিডার কইরা তারা করতেছে, এইগুলা কিন্তু সমস্যা হবে না। Correct. কিন্তু সমস্যা আমরা টেনশন আছে ওই সমস্ত বিল্ডিং জি, আপনার কাছে সময় থাকলে আবার ফিরে হ্যাঁ, আসবো। আমি হ্যাঁ, এই পর্যায়ে একটু thank you. সংক্ষেপে ডক্টর জিলুর রহমান স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো যে এখন আসলে আমরা দেখেছি জনসচেতনতার অভাব। স্যার অলরেডি বলেছেন যে আমরা হঠাৎ করে ভয় পেয়ে গেছি এবং অনেক রকমের মেসাকার আসলে হয়েছে কি এই ভয়ের কারণ থেকে, কারণ আমরা ইউজ টু না, আমরা এটা দেখে এই গত 30 বছরও দেখিনি এবং মানে আমাদের অনেক আপনারাও দেখেননি। কিন্তু এটাও মনে করা হচ্ছে যে 3 ধরনের শক যেরকম থাকে, ফোর্স শক এবং মেইন শক এবং আফটার শক। এখন অ্যাকচুয়ালি আমরা কোন কারেন্ট সিচুয়েশনে আছি এবং আমাদের জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, ফোর্স শক, মেইন শক এবং আফটার শক নিয়ে আমি 2 দিন যাবত দেখতেছি কথা বলছে এবং অনেকেই তাদের নিজেদের মতো করে বলতেছে। বইয়ের ভাষা যেটা মানে আর্থকুয়েক সায়েন্সের ভাষা যেটা, ফোর্স শক হলো যেমন আজকে থেকে আগামী 2 দিন 5টা আর্থকুয়েক হলো, এর মধ্যে সবচেয়ে বড় আর্থকুয়েকটা হলো মেইন শক, আর আগের যেগুলো ছোট এগুলো হলো ফোর্স শক, আর এইটার পরে যেগুলো হলো এটা হলো আফটার শক। কিন্তু আমি একজনকে দেখলাম আজকে বলতেছে, একজন আমাদের ভালোই মানে বিশেষজ্ঞ, উনি বলতেছে 2009 থেকে ফোর্স শক শুরু হয়েছে এবং কালকেও ফোর্স শক হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মানে এরপরে যেটা মেইন শক হবে এটা হবে 8 মাত্রায়। এইটা এইরকম কনসেপ্ট না, এটা হলো যে কোনো একটা আর্থকুয়েক হলে এই আর্থকুয়েকের মধ্যে যেমন এই আর্থকুয়েকগুলো হয়তো একটা ফ্র্যাকচার হয়, একটা বিরাট লিনিয়ার ফিচার, এটাকে বলি আমরা ফল্ট, এটা ডিসপ্লেসমেন্ট হলে একটা আর্থকুয়েক হয়ে গেল, এবং ডিসপ্লেসমেন্টে অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, তখন আরেকটা ছোট আর্থকুয়েক হয়। তো ফোর্স শক আর আফটার শকের ধারণাটা হলো আমি আর্থকুয়েকের সিরিজ দেখে আমি 4-5 দিনের বা 10 দিনে একটা দেখলাম, এর মধ্যে ম্যাক্সিমাম যেটা ওইটাই মেইন শক, এর পরের দিন যদি আবার একটা বড় হয়ে যায় ওইটা মেইন শক হয়ে যাবে, এগুলো ফোর্স শক হয়ে যাবে। এটা এখনো এটা মেইন শক, এটা এখনো মেইন শক, এর চেয়ে ছোট যেগুলো হচ্ছে এগুলো ফোর্স শক, আফটার শক। এরপরে যদি বড় একটা হয়ে যায় তখন ওইটা মেইন শক হয়ে যাবে। এগুলা এই যে অনেক ধন্যবাদ। আমি এফআর খান আপনার কাছে শেষ প্রশ্নটি রাখতে চাইবো খুব সংক্ষেপে, আমাদের সময়টা একদম শেষের দিকে, যে আমাদের আসলে যারা নগরবাসী বা আরবান সোসাইটিতে যারা রয়েছে, এটা অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, এই সকল জায়গায় নতুন নতুন বিল্ডিং তৈরির ব্যাপারে আপনি জনসচেতনতা কিভাবে বৃদ্ধি করবেন যদি একটু বলতেন এই প্রজেক্ট নিয়ে। ওই যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি বলে দিয়েছেন যে ইউজ প্রপার প্রফেশনাল সার্ভিস অ্যান্ড হু উইল বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট সার্ভিস। আমি যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হই, আই সাইন ইট দেয়ার অ্যান্ড আই এম অ্যাকাউন্টেবল ফর দ্যাট। তো ইউসিপি লাইসেন্স আমারও আছে, হ্যাঁ, সো আমাদের কোম্পানিতে আরও আছে, অন্য কোম্পানিতেও আছে 124 জনের ভিতরে, আমি শিওর। সো যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওটা সই করতেছে সেই কোম্পানি সহ কিন্তু ওইটার দায়িত্ব নিচ্ছে। আই এম নট রিয়েলি ওয়ারিড যে যেগুলি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, অর্থাৎ যেগুলি ডেভেলপার হোক কিংবা প্রপার ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন কোম্পানি দিয়ে করানো হয়েছে, কিংবা গভর্নমেন্টের ফর দ্যাট ম্যাটার, ওইগুলি নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা নাই। চিন্তা হলো নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং যেগুলি, হ্যাঁ, 2তলা বাড়ি করছে, 3তলা বাড়ি করছে, ওই 3তলা বাড়িতেই এত ক্যাজুয়ালিটি হতে পারে, যে জন্য বলা হয় বারবার যে 70-80% বাড়ি পড়ে যাবে, এত লোক মারা যেতে পারে, ওইগুলির জন্যই। তো সেটা ওই সার্ভে করে ওইটার আমাদের আজকে অনেকগুলি ভালো কথা ওনার কাছ থেকে শুনতে পেরেছে, যে কেমিক্যাল দিয়ে রেট্রোফিটিং যেটা হয়, এটা যে ঢাকায় পাওয়া যায় এখন আমি নিজেও জানতাম না। সো ওই রেট্রোফিট করতে অত খরচও না, কিন্তু ইউ ক্যান মেড দ্য, ইভেন কালকে যে বাউন্ডারি ওয়াল পড়ে গেছে এটারও রেট্রোফিট করা যায় ভেরি ইজিলি। হ্যাঁ, এবং ইটের তৈরি বাউন্ডারি ওয়াল সব রেট্রোফিট করা উচিত অ্যাকচুয়ালি। ইটের তৈরি তার শেষ করিনি এখনো, সরি, ইট দিয়ে প্যারাপেট ওয়াল, মানে এই কথাটা আমি একটু উল্লেখ করতে চাই, যে ছাদের রেলিং যেটা, সেটা ব্রিক দিয়ে কখনই করা উচিত না, কখনই না। ইট শুড বি রিইনফোর্সড কংক্রিট। অবশ্যই সায়েন্টিফিক ওয়েতে হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে। আমি আসলে না স্যার, অল্টারনেট হিসেবে স্যার আমরা বাঁশ দিয়েও করতে পারি। বাঁশটাকে আমরা যদি রেজিনে যদি মোল্ড করে ফেলি, নাথিং উইল হ্যাপেন, অ্যান্ড দিস এ ভেরি লাইট ওয়েট থিং, ঠিক আছে? সেটা দিয়ে আমাকে তো কনসেপ্টগুলো আমাকে শুধু বিএনবিসি না, এখন এটাকে বিএনবিসি ফার্দার যেটা সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, যে আমাদের রিপেয়ার যেটা কোড, যেটা
রিপেয়ার কোডগুলো সব ঠিক করে ফেলতে হবে এবং তখনই কানেকশন পয়েন্টগুলো কোথায় কি ঝামেলা আছে Okay, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আইয়ে দেখছিলেন রাউন্ড টেবিল এবং বিশেষ আলোচনায় আমাদের ভূমিকম্পের আগে এবং পরের এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আশা করি আজকের আয়োজন ভালো লেগেছে। আপনারা নিরাপদে থাকুন এবং অবশ্যই সুরক্ষায় থাকুন, এই আশা করে আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।